হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল হোসেন। পড়াশোনা করছি লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমরা জানবো যে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস কেন শিখবো। এটা অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের এটা কেন জানা উচিত এবং এটার অ্যাপ্লিকেশন গুলো বা কি হতে পারে। তো চলো শুরু করা যাক। আম ধরো একটা ইঞ্জিনিয়ারিং সিস্টেম যেটা সময়ের সাথে সাথে তার স্পিড, টেম্পারেচার অথবা ভোল্টেজ অথবা প্রেসার, এগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। এই যে যে চেঞ্জটা হচ্ছে, হুম, এইটা আমরা যখন ক্যালকুলেশন করব তখন আমাদের এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বা সংক্ষেপে যদি ওডিই আমরা বলি, এই ওডিইর হেল্প আমাদের প্রয়োজন তখন। একটা নর্মাল উদাহরণ হিসেবে চিন্তা করি। ধরো নিউটনের সেকেন্ড ল, যেটা আমরা সবাই জানি, এফ ইকুয়াল টু এম এ। এই যে এ যেটা অ্যাক্সেলারেশন বা ত্বরণ, এটাকে কিন্তু আমরা প্রকাশ করতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার দ্বারা, রাইট? এটা কিন্তু এই ওডির একটা ফরম্যাটের মধ্যে পড়ে। আর এটার যে অ্যাপ্লিকেশনটা, একটা এটা হেল্প করে আমাদেরকে যখন কোনো একটা সিস্টেমের বিহেভিয়ার আমরা প্রেডিক্ট করতে চাই। যেমন ধরো একটা সিস্টেম কখন সেটেল হবে, সেটা আদৌ ওসিলেট করবে কিনা, কখন করবে, এটার ওভারশুট কিরকম হবে, এই সিস্টেমটা কি স্টেবল হবে না আনস্টেবল হবে। এটা তোমরা আরো বিস্তারিত জানতে পারবা যদি তোমরা কন্ট্রোল সিস্টেম পড়ে থাকো। তো কন্ট্রোল সিস্টেমসে তোমরা এই সিস্টেমগুলোর বিহেভিয়ার প্রেডিক্ট করতে পারবা এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর মাধ্যমে। তারপর ধরো কোন একটা সিস্টেম তোমরা তোমরা ডিজাইন করতে যাচ্ছ। হুম। ধরো সিস্টেমটা মুভ করতেছে, একটা মুভিং অবজেক্ট হোক, বা ধরো একটা হিট সিঙ্ক। হিট সিঙ্কে কি হয়, ধরো হিট সিঙ্কের এক প্রান্তে এক ধরনের টেম্পারেচার থাকে, ওটার এন্ড পয়েন্টে বা আরেক প্রান্তে টেম্পারেচারটা কিন্তু অন্যরকম হয়। তো এটা কিভাবে ডিজাইন করলে তোমার হিট সিঙ্কটা ভালো এফিশিয়েন্ট হবে, এগুলোর ক্ষেত্রেও কিন্তু ওডিএস আমাদের হেল্প করে। তারপর ধরো সিমুলেশন টুলস, যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং লাইফে আমরা বিভিন্ন ধরনের সিমুলেশন টুলস ইউজ করে থাকি। যেমন ধরো আনসিস, অনেকেই আমরা আনসিস ইউজ করি, বা কেউ কেউ ফিউশন 360 ইউজ করে, বা ধরো ম্যাথের ক্ষেত্রে আমরা ম্যাটল্যাব ইউজ করি। কন্ট্রোল সিস্টেমের সিমুলিংক তোমরা পাবা। এবং যখন আমরা সিএফডি করতে যাব তখন এই আনসিস ফ্লুয়েন্ট যেটা, সেগুলো আমরা ইউজ করি। তো অনেক সময় দেখা যায় একটা সিমুলেশন করার আগে আমরা মেশিং করে নিই। তো মেশিং এর বিভিন্ন স্টেপস থাকে, তুমি কি টাইপের মেশিং করছো। ধরো একটা মেশিং এর ইটারেশন, ধরো তুমি দিলে 30,000 বা 40,000, এরকম এতবার ইটারেশনের পর মেশিনটি সম্পন্ন হয়। এই যে বিহাইন্ড দ্য সিন যে ইটারেশন গুলো হচ্ছে, এগুলো কিন্তু এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অথবা পার্শিয়াল, আমরা পার্শিয়াল নিয়ে পরবর্তী ক্লাসে ডিসকাস করব। তো এগুলোর মাধ্যমেই কিন্তু সলভ গুলো হচ্ছে। তো সে হিসাবে বুঝতেই পারছো যে অ্যাজ এন ইঞ্জিনিয়ার এটার ইম্পর্টেন্ট কিন্তু অনেক বেশি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং এটা খুবই বেসিক একটা ম্যাথ, যেটা তোমার জানা উচিত অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার হিসেবে। তো এটা জাস্ট সিম্পল একটা জিনিস। ধরো ডিডিএক্স অফ ওয়াই, এটাকে আমরা কিন্তু ওয়াই প্রাইম দ্বারাও ডিফাইন করতে পারি। হুম। তারপর ধরো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটাকে আমরা ডাবল প্রাইম দ্বারাও ডিফাইন করতে পারি। সিমিলারলি আমরা ট্রিপল প্রাইম দ্বারাও ডিফাইন করতে পারি। আহ এটা জাস্ট খুবই সিম্পল একটা কনসেপ্ট। এখন আমরা একটু বুঝবো যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি। তো বোঝার সুবিধার্থে আমি জাস্ট লিখেছি যে লিনিয়ার মানে হচ্ছে যার কোনো হোল স্কোয়ার টার্ম থাকবে না, হোল স্কোয়ার বলো বা কিউবিক বলো, কোনো পাওয়ার হোল স্কোয়ার আকারে থাকবে না। হুম। যেমন ধরো প্রথম উদাহরণটাই যদি চিন্তা করি, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 3 ডিডিএক্স অফ ওয়াই প্লাস 9y ইকুয়াল টু 0। এখানে কি কোনো হোল স্কোয়ার টার্ম আছে? নাই। এখানে একটা আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, কিন্তু এটা কিন্তু হোল স্কোয়ার টার্ম আকারে নাই। সেই জন্য এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশনের পর্যায়ে পড়ে। পরের উদাহরণটাতে আসো। এখানে বলা হয়েছে ডি কিউব ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, ঠিক, ডিএক্স কিউব, দুঃখিত, প্লাস এরপর কিন্তু একটা দেখো একটা ব্র্যাকেট টার্ম আকারে আছে ডিডিএক্স অফ ওয়াই, আর পাওয়ার হিসেবে কিন্তু 4 আছে। যেহেতু পাওয়ার হিসেবে 4 আছে এখানে, এটা কিন্তু আর লিনিয়ারের পর্যায়ে থাকলো না, এটা নন লিনিয়ারে চলে যাবে। হুম।
সিমিলারলি তৃতীয় যে উদাহরণটা, এখানে সবই ঠিক আছে, কিন্তু এই যে দেখো এখানে একটা টার্ম আছে ওয়াই টাইমস ডিডিএক্স অফ ওয়াই। এই ওয়াইটা কিন্তু ডি ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, তো তার মানে কি হবে, এখানে ওয়াই স্কোয়ার হয়ে যাবে। যেহেতু ওয়াই স্কোয়ার হয়ে যাবে, তাই এটা কিন্তু আর লিনিয়ারের মধ্যে থাকলো না, এটা নন লিনিয়ার হয়ে যাবে। সিমিলারলি আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, ডিডিএক্স অফ সাইন ওয়াই, এটা আমার কাছে পার্সোনালি একটু ইউনিক মনে হয়। কারণ এটা দেখে কিন্তু বোঝা যায় না, এখানে দেখে মনে হচ্ছে যে কোনো পাওয়ার তো নাই, পাওয়ার ওয়ান বা এখানে কিন্তু কোনো পাওয়ার টু থ্রি ফোর আসতেছে না। কিন্তু তোমরা যদি একটু আহ মনে করো, তোমরা এইচএসসি তে ক্যালকুলাসে এরকম একটা টার্ম ছিল, সাইন বা কোসাইন বা লগ, এক্সপোনেনশিয়াল, এসবের ক্ষেত্রে এগুলোকে যদি তোমরা ভাঙো বা দ্বিপদী বিস্তৃতির আলোকে যদি চিন্তা করো, তাহলে কিন্তু দেখবা যেমন সাইন ওয়াই, এটাকে ভাঙলে কিন্তু তোমরা বা দ্বিপদী বিস্তৃত আকারে লিখলে ওয়াই মাইনাস ওয়াই কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এরকম আসতেই থাকবে অনেকগুলো। তো সিম্পলি এখানে কিন্তু তোমার পাওয়ার চলে আসতেছে। হুম। এই কারণে এটা কিন্তু নন লিনিয়ার মধ্যে পড়তেছে ভাইয়া। এখন আমরা জানবো যে ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো কিরকম হয়, এদের ফরমেশন এবং এর সাথে রিলেটেড কিছু ম্যাথ আমরা প্র্যাকটিস করব। তো ফার্স্ট অর্ডার ওডি যেগুলো, আমরা যদি ধরে নেই এ বি সি কিছু একটা কনস্ট্যান্ট, যে কোনো একটা নাম্বার হতেই পারে, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এটা ফরমেশনটা হবে এ, একটা যে কোনো একটা নাম্বার, ডিডিএক্স অফ ওয়াই প্লাস বি, ওয়াই ইকুয়াল টু জিরো। খেয়াল করো, এখানে কিন্তু ডি স্কোয়ার বা ডি কিউব এরকম কিছু নাই, জাস্ট প্লেন ডিডিএক্স অফ ওয়াই। এটা কিন্তু ফার্স্ট অর্ডারের মধ্যে পড়ছে। সিমিলারলি আমরা যদি সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস নিয়ে চিন্তা করি, এটা কিন্তু দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার চলে আসতেছে। তো এখান থেকে আশা করি তোমরা একটু ধারণা পাবা যে কোনটা ফার্স্ট অর্ডার কোনটা সেকেন্ড অর্ডার। আর এই টেবিলটা ভাই একটু কষ্ট করে মনে রাখতে হবে তোমাদের, কারণ যখন তোমরা ম্যাথ গুলো করতে যাবে, তো তোমাদের এখান হয়তো বা কখনো টেবিল তোমাদেরকে দেওয়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এটা ডিপেন্ড করে কি রকম এক্সাম দিচ্ছ তোমরা, কোন প্রশ্নে। সো এটা আমি সাজেস্ট করবো তোমরা একটু মনে রাখো, এটা খুবই সহজ। ধরো একটা ইকুয়েশন, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণে ধরো দুইটা পাওয়ার থাকে। যতগুলো পাওয়ার তার ততগুলো রুটস থাকবে, এটাই স্বাভাবিক। ধরো দুইটা পাওয়ারের জন্য তুমি দুইটা রুটস পেলে, ধরো কে ওয়ান এবং কে টু ধরে নিলাম। এখন যদি দুইটা রুটস যদি সেম না হয়, দুইটা যদি আলাদা রুটস হয়, সেক্ষেত্রে তার জেনারেল সলিউশনটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার কে ওয়ান এক্স, অর্থাৎ প্রথম রুটের সাথে এক্স, প্লাস বি ই টু দি পাওয়ার কে টু এক্স। সিমিলারলি যদি দুইটা রুটস সেম আসে, সেক্ষেত্রে তার জেনারেল সলিউশনটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ই টু দি পাওয়ার কে এক্স। আর যদি জটিল সংখ্যা আকারে চলে আসে, সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এম, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, সি কস এন এক্স প্লাস ডি সাইন এন এক্স। সি আর ডি হচ্ছে কনস্ট্যান্ট, যে কোনো একটা নাম্বার। একটু মনে রাখবা এন এক্স, এন এটা কিন্তু যেটা কমপ্লেক্সের সাথে যুক্ত আছে যে সংখ্যাটা, সেইটাই বসবে, তোমরা ভুল করে আবার এম এম এর ভ্যালুটা বসাই দিও না। হুম। তো এটাই একটু মনে রাখবা, আর ম্যাথ গুলো সহজ হয়ে যাবে। এখন একটা উদাহরণ আমরা দেখি, চলো। তো আমাদেরকে বলা হয়েছে যে এই সমীকরণটা একটা জেনারেল সলিউশন বের করতে। তো আমরা জাস্ট সিম্পলি ওয়াই এর ভ্যালুটা বের করবো এখান থেকে। এটা খুবই সহজ ভাইয়া, আমি এখানে সলভ করে দিয়েছি অলরেডি। তো আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ তোমরা তোমরা নিজেরও ইঞ্জিনিয়ার, তোমরা জানো কিভাবে ম্যাথ সলভ করতে হয়। আমি জাস্ট একটু তোমাদের গাইড দিচ্ছি কিভাবে ইজিলি করতে পারো তোমরা। তো আমরা একটা সেকেন্ড ম্যাথ যদি দেখি, ধরো এই ইকুয়েশন, এটা আমাদেরকে বলেছে যে জেনারেল সলিউশনটা বের কর। দেখো, ফার্স্ট অফ অল আমরা আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করতে হবে এখান থেকে। তো আমরা যেটা করতে পারি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কে যদি আমরা কে স্কোয়ার দ্বারা রিপ্লেস করি, আর ডিডিএক্স অফ ওয়াই কে যদি কে দ্বারা রিপ্লেস করি,
এবং যেটা ওয়াই আছে 3 এর সাথে গুণ আকারে, এটা জাস্ট 1 দ্বারা রিপ্লেস করব, তাহলে কিন্তু আমরা আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা পেয়ে যাব, হুইচ ইজ কে স্কোয়ার প্লাস 4k প্লাস 3 ইকুয়াল টু 0। এটা খুবই সহজ। আর এটাকে আমরা যদি সলভ করি, সলভ করলে আমরা দুইটা রুটস পাবো। কি কি? -1 আর -3। এখন দেখো, যেহেতু দুইটা সেম রুটস না, দুইটা আলাদা রুটস, সেক্ষেত্রে জেনারেল সলিউশনটা কিন্তু ওই টেবিলের আলোকে এরকমই হবে: এ ই টু দি পাওয়ার -1 এক্স, -1, এই যে কে ওয়ান এর ভ্যালুটা -1, তাই -x, প্লাস বি ই টু দি পাওয়ার -3x। খুবই সহজ ভাইয়া, এটাই জেনারেল সলিউশন এটার। পরবর্তী যে কোয়েশ্চেন আমাদেরকে এরকম একটা এক্সাম্পল দিয়েছে, আমরা যদি একটু দেখি। এখানে দেখো, তুমি সলভ করার পরে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করবা, এটাকে সলভ করবা, করার পর দুইটা সেম রুটস আসছে। সেম রুটস আসার কারণে তখন কিন্তু জেনারেল সলিউশনের ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে, দিয়ে এরকম হবে কিছুটা: এ এক্স প্লাস বি টাইমস ই ইনভার্স 2x। আর একটা যদি ম্যাথ দেখি আমরা, দেখো এখানে একই কথা বলেছে যে এটা সলিউশনটা বের করতে হবে। তো দেখো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করব, দুইটা রুটস আমরা পাবো। এখানে দেখো, এন এর ভ্যালু, যেটা মনে আছে টেবিলে এম প্লাস মাইনাস যে এন আকারে লেখা হয়েছিল, এন এর ভ্যালু কিন্তু এখানে 2√2। তো এ আর বি যে কোনো একটা কনস্ট্যান্ট হবে, আর 2√2 আমরা এখানে বসাই দিব। তো এগুলো খুবই সহজ। আমরা এখন একটু জানবো যে কমপ্লিমেন্টারি ফাংশন, পার্টিকুলার ইন্টিগ্রাল, এগুলো কি এবং এগুলো কেন আমরা ব্যবহার করি। তো দেখো, কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে যখন কোনো একটা ইকুয়েশন হোমোজেনিয়াস, হোমোজেনিয়াস মানে কি, যেগুলো রাইট সাইড অর্থাৎ সমান চিহ্নের পরে যেগুলো জিরো হয়, এগুলো আমরা বলি হোমোজেনিয়াস ইকুয়েশন। আর নন হোমোজেনিয়াস মানে হচ্ছে যেগুলো রাইট সাইড জিরো হয় না, কিছু একটা টার্ম থাকে ওখানে। ঠিক আছে? কমপ্লিমেন্টারি ফাংশন আসলে একটা সিস্টেমের ন্যাচারাল বিহেভিয়ারকে ডিফাইন করে। অ্যান্ড সিমিলারলি, একটা পার্টিকুলার ইন্টিগ্রাল, এটা একটা সিস্টেমের ফোর্সড বিহেভিয়ারকে ইন্ডিকেট করে। একটা সিম্পল উদাহরণ হিসেবে যদি আমরা বলি, ধর একটা ডাস্টবিন এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা ডাস্টবিনকে যখন আমরা কিক করব, কিক করার পরে ডাস্টবিনটাকে কিন্তু এরকম ভাবে অসিলেট করতে থাকবে, রাইট? তো একটা সময় যে সে অসিলেট করার পরে একটা সময় যে সে কিন্তু থেমে যাবে। এখন আমার কথা হচ্ছে, কেন থেমে যাবে? নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো কিছু একটা ফোর্সফুলি তাকে থামানোর চেষ্টা করেছে, এই কারণেই থেমেছে সে। এটার জন্য দায়ী কে? বাতাসের বাধা বা ফ্রিকশন আমরা বলতে পারি। ফ্রিকশনের কারণে তো সে থেমে গেল, না তো সে আজীবন এভাবে অসিলেট করতে থাকতো। এখন এই ডাস্টবিনের ন্যাচারাল বিহেভিয়ার কি হতে পারত যদি সে আজীবন এভাবে অসিলেট করতো? এটাই হতো তার ন্যাচারাল বিহেভিয়ার, অর্থাৎ এটাকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন হিসেবে ধরতে পারি। হুম। কিন্তু এই যে বাহ্যিক ভাবে যে বাতাসের বাধাটা এসেছে বা ফ্রিকশন, এইটা কিন্তু ডাস্টবিনটাকে একটা পর্যায়ে যে থামাই দিয়েছে। সো এইটা কিন্তু আমরা পার্টিকুলার ইন্টিগ্রালের সাহায্যে ডিফাইন করতে পারি। দেখো, এখানেও সেটাই বলা হয়েছে যে the CF describes the wobbling and the PI বা particular integral describes the final settled position। এখন যখন তোমরা একটা সেকেন্ড অর্ডার বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবা, ফুললি সলভ করবা, করার পরে যেটা ফাইনাল সলিউশন, তখন কিন্তু তোমাদের এই কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রালের যোগফল নিতে হবে, তবেই কিন্তু তোমরা সলভ একটা ফাইনাল আনসারে পৌঁছাতে পারবে। এখন আমরা একটা টেবিল দেখব। এই টেবিলটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল বেসড, এই আলোকে করা। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে যে, যেমন ধরো, যদি তোমাদের পার্টিকুলার ইন্টিগ্রালের ফরম্যাটটা ই টু দি পাওয়ার এক্স আকারে দেওয়া থাকে, সেটা ট্রায়াল বা ইউনিক সলিউশন হবে ভি, একটা ধরে নিলাম ভি ইউ ভি ডাব্লিউ, একটা ধরে নিবে ভি ইকুয়াল টু সি, সি একটা কনস্ট্যান্ট, সি ই টু দি পাওয়ার এ এক্স। সিমিলারলি, যদি এ প্লাস বি এক্স আকারে ফরম্যাটটা থাকে, তাহলে সেটার জন্য সলিউশনটা হবে সি প্লাস ডি এক্স। এবং একইভাবে যদি আমরা এখানে ট্রিগোনোমেট্রিক টার্ম চলে আসে প্রশ্নে, সেক্ষেত্রে তার ট্রায়াল সলিউশনটা হবে এরকম। এখন আমরা এর আলোকে কিছু ম্যাথ করব, যাতে তোমাদের যদি কোনো কনফিউশন থেকেও থাকে সেগুলো দূর হয়ে যাবে আশা করি। দেখো এখানে কি বলেছে,
A lightweight sensor arm in an automated inspection robot moves vertically when disturbed. The spring attached to the arm provides a restoring force proportional to its displacement, modeled as 4y. দেখো ইকুয়েশনটা একটু যদি খেয়াল করি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 4y, তো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হিসেবে আমরা ধরতে পারি। তো during the operation, the robot experiences an external input signal. দেখো এখানে কিন্তু বাহ্যিকভাবে কিছু একটা তাকে প্রদান করা হয়েছে, যেটা কি তারা e⁻x আকারে ডিফাইন করছে। এটাই কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রাল। রিয়েল লাইফে যখন তোমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাবা, রোবোটিক সেক্টরটাই যদি চিন্তা করি, তখন তোমরা যখন এই ইকুয়েশন গুলো সলভ করবে, তোমাদের কিন্তু এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোই প্রয়োজন হবে তখন, যে বাহ্যিক ভাবে আমরা কোনো ইনপুট সিগন্যাল দিচ্ছি কিনা, বা কোনো কিছুকে আমরা রিমুভ করছি কিনা, বা এই ধরনের জন্য তখন কিন্তু আমাদের এই ইন্টিগ্রালটা বা এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাদের প্রয়োজন। তো দেখো একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে আমাদেরকে, এরকম এক কিছু একটা ইকুয়েশন, এবং আমাদেরকে বলা হয়েছে যে ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ দিস ইকুয়েশন। তো এটার জন্য একটা ম্যাথ বিভিন্ন ওয়েতে করা যায়। এমন না যে আমি যেভাবে দেখাচ্ছি ওভাবেই করতে হবে তোমাদের, বাট আমি চেষ্টা করছি যে এগুলো যেন স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়, খুব ইজি ভাবে যেন তোমরা বুঝতে পারো এবং সলভ করতে পারো খুব কম সময়ের মধ্যে। তো দেখো, যেহেতু আমি প্রিভিয়াস স্লাইডেও বলেছি যে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য দুইটা স্টেপস থাকে, একটা কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল। সো আলটিমেটলি তোমাদের কিন্তু এই দুটো যোগ করে ফাইনাল আনসারটা বের করতে হবে। তো আমরা শুরুতে কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করব, অর্থাৎ হোমোজিনিয়াস আকারে একবার বের করব। তারপরে পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা বের করব, যেখানে আমরা নন হোমোজিনিয়াস টার্ম, এখানে নন হোমোজিনিয়াস টার্ম কোনটা, e⁻x, এটাকে আমরা ইনক্লুড করব। তো দেখো এখানে আমি অলরেডি সলভ করে রেখেছি। তো ফার্স্ট অফ অল আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করেছি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু 0। আমরা এই দেখো প্রশ্ন, আমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে ওইটাকে আমরা কমপ্লিমেন্টারিতে যদি শিফট করতে চাই, আমরা ইকুয়াল টু 0 ধরে নিব, আমরা e⁻x এই জিনিসটাকে আমরা ধরবো না। তো আমরা এখান থেকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করব, তারপর রুটস বের করব +-2j। এরপর আমরা কিছু একটা ধরে নিব। হুম, যেমন ধরো আহ ইউ ইউ ধরলাম, বা তোমার যে কোনো কিছু ধরতে পারো, জাস্ট নিজেদের ম্যাথ করার সুবিধার্থে। এখন দেখো যেহেতু জটিল সংখ্যা আকারে চলে আসছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ফরমেশনটা হবে এরকম, e⁻mx, তারপর c cos nx প্লাস d sin nx। এখন খেয়াল করো এখানে কি কোনো এম টার্ম আছে? এখানে কিন্তু কে কে এটাকে যদি তুমি আরেকটু ভালোভাবে ডিফাইন করো, তাহলে কি পাবা? 0 ± 2j, মানে কি এম এর ভ্যালু 0। তাই এখানে আমরা যদি সিম্পলিফাই করি, তাহলে কি আসবে? কমপ্লিমেন্টারি ফাংশনটা c cos 2x প্লাস d sin 2x। এখন আমরা যদি পার্টিকুলার ইন্টিগ্রালটা সলভ করি, দেখো e⁻x এটা কোন ফরমেশনের সাথে যায়? টেবিলের c টাইমস e⁻x এর সাথে মেলে। এখন যেহেতু আমাদের প্রশ্নে, খেয়াল করে একটা জিনিস, আমাদের প্রশ্নে এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার আকারে বলা হয়েছে, আমাদের মূল লক্ষ্য থাকবে আমাদের আহ এই যে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, কতবার ডিফারেন্সিয়েট করব, এটা ডিপেন্ড করতেছে কোয়েশ্চেনের উপর। কোয়েশ্চেনে যদি তোমাকে দুইবার, লাইক এখানে বলা হয়েছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, মানে কি দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে এখানে। তাই আমরা এটাকেও দুইবারই ডিফারেন্সিয়েট করব, করার পরে যে ভ্যালুটা পাবো ওটা আমরা মেইন ইকুয়েশনে আমরা ওখানে সাবস্টিটিউট করে দিব বা প্রতিস্থাপন করে ফেলবো। তাহলে তবেই কিন্তু আমরা একটা কনস্ট্যান্টের একটা ভ্যালু, একটা স্পেসিফিক ভ্যালু সেটা আমরা পাবো। দেখো c e⁻x আমরা পেয়েছি টেবিল থেকে। এখন যদি আমরা ddx করি, তাহলে কি পাই? c⁻x। এটাকে যদি পুনরায় ডিফারেন্সিয়েট করি, e⁻x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? সেম জিনিসটাই থাকে, e⁻x। এখন আমাদের যে মেইন কোয়েশ্চেনটা ছিল ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু e⁻x, এই ইকুয়েশনে আমরা যতগুলো ভ্যালু পেয়েছি সব প্রতিস্থাপন করে দেব। খুবই সিম্পল। সো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কি পাই? c⁻x, তারপর 4 এর মতো থাকবে। y এর ভ্যালু কত? y এর ভ্যালু এই যে দেখো, আমরা কিন্তু ধরে নিয়েছি যে লেট y ইকুয়াল টু v ইকুয়াল টু c⁻x। তো 4 টাইমস c⁻x ইকুয়াল টু e⁻x যেরকম আছে।
এটা যদি সলভ করি আমরা একটা সি এর ভ্যালু পাবো, এখানে 1.5 এসেছে। এখন ফাইনালি জেনারেল সলিউশনটা যখন আমরা করতে যাব, তখন কি দুইটার যোগফল নিব, সিএফ এবং পিআই যোগফল নিলে আমরা আলটিমেটলি এরকম একটা সলিউশনে রিচ করব। সো মেনলি এটাই আনসার। তো এইভাবে আমরা এটা সলভ করতে পারি। চলো আমরা আরেকটা উদাহরণ দেখি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। এখানে আমাদের কন্ডিশন দিয়ে দিচ্ছে। হুম তো খুবই সহজ, আমরা সেম প্রসেসেই আগাবো। যেমন ধরো, আগে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করব বা সিএফ বের করব, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করব, এটাকে সিম্পলিফাই করব, তারপর রুটস বের করব। দুইটা আলাদা রুটস এসেছে, তাই টেবিলের সাথে যেটা ম্যাচ করে আমরা সেটা বসাই দেব, সেই ফরমেশনটা। রাইট? এরপর আমরা পার্টিকুলার ইন্টিগ্রালে যাব। দেখো এখানে কি আছে, ইকুয়াল চিহ্নের পরে 3 - 2x, এটা কিন্তু ওই টেবিলের সি প্লাস ডিএক্স ফর্ম আকারে কিন্তু আছে। রাইট? দেখো, এটাকে আমরা কিছু একটা ধরে নিব, ভি ইকুয়াল টু সি প্লাস ডিএক্স। সিমিলারলি, যেহেতু কোয়েশ্চেনে দুইবার, মেইন কোয়েশ্চেনে যেটা আমাদের দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, লাইক ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ডি ওয়াই বাই ডি এক্স এরকম দেওয়া হয়েছে, সেই জন্য এটাকে আমরা দুইবারই ডিফারেন্সিয়েট করব। করার পরে কি হবে, আলটিমেটলি আমরা একটা পর্যায়ে জিরো পেয়ে গেলাম। এখন আমরা প্রতিস্থাপন করব, প্রত্যেকটা ভ্যালু প্রতিস্থাপন করার পর আমরা আলটিমেটলি -d - 2c - 2d x ইকুয়াল টু 3 - 2x এরকম একটা ইকুয়েশন পাবো। এখন আমরা একটা জিনিস জানি, সহগ সমীকৃত। আমরা এটাও করতে পারি সি আর ডি এর ভ্যালু পাওয়ার জন্য। তো এখানে সহগ সমীকৃত করলে কি হবে ভাইয়া, যদি তুমি -2 dx এবং -2x চিন্তা করো, তো এখান থেকে তুমি ডি এর ভ্যালু পাবা। তো ধরো এই যে এখানে দেখো, ডি এর ভ্যালু চলে আসছে 1, এবং অন দা আদার হ্যান্ড তুমি যদি এই ডি এর ভ্যালুটা এখানে, আমরা 1 পেয়ে গেছি অলরেডি, এটা যদি এখানে ইনক্লুড করো তাহলে তুমি সি এর ভ্যালু পাবো -2। এখন আমরা যদি সি প্লাস ডিএক্স ফরমেশনটাকে একটু সাজাই লিখিয়ে আমাদের ভ্যালু গুলো অ্যাড করার পর, তাহলে কি পাবো, সি এর ভ্যালু -2 আর ডি এর ভ্যালু তো 1, সো -2 প্লাস এক্স। এখন জেনারেল সলিউশনের জন্য আমরা এটা এভাবে লিখতে পারি, কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে, এ টু দি পাওয়ার -x প্লাস বি টু দি পাওয়ার 2x মাইনাস এই এই যে পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা -2x প্লাস এক্স, মাইনাস, দুঃখিত, -2 প্লাস এক্স। এটাই আর কি আমাদের সলিউশন। একটা এক্সাম্পল আমরা করে ক্লাসটা শেষ করব। যেমন ধরো এইটা আমাদেরকে বলা হয়েছে, একটা লাইক ইন্সপেকশন আর্মের একটা প্রবলেম দিয়েছে, যে যেখানে ইকুয়েশনটা হয় এরকম। এটা জেনারেল সলিউশনটা আমাদের বের করতে হবে। রাইট? তো সিমিলারলি আগে কমপ্লিমেন্টারি বের করব, কমপ্লিমেন্টারি কাজ শেষ করার পর পার্টিকুলারটা শেষ করব। দেখো, কমপ্লিমেন্টারি আমরা ইকুয়েশনটাকে এভাবে লিখলাম, হোমোজিনিয়াস টার্ম আকারে লিখবো, তারপর ওখান থেকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তারপর ওটাকে সলভ করার পর আমরা দুইটা সেম রুটস পেয়েছি। এখন আমরা যাব পার্টিকুলার ইন্টিগ্রালে। দেখো, পার্টিকুলার ইন্টিগ্রালেও আমরা আম, যেটা ইকুয়েশনের ডান সাইডে আছে, আমরা যদি একটু দেখি 2 cos t + 11 sin t, এটা কিন্তু ট্রিগোনোমেট্রিক ফর্মেটে চলে আসছে। তো টেবিল অনুযায়ী আমরা কিন্তু এই ফরমেশনটা নিতে পারি, a cos t + b sin t। হুম এখন মেইন ইকুয়েশনে আমাদের যেহেতু দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, তো আমাদেরও এখানে দুইবারই ডিফারেন্সিয়েট করতে হবে। তো দুইবার ডিফারেন্সিয়েট করার পর আমরা একটা টার্ম পাবো, -a cos t - b sin t। এখন মেইন ইকুয়েশনে আমরা এই প্রত্যেকটা ভ্যালু আমরা এখানে প্রতিস্থাপন করে দিব। খুবই সহজ। করার পরে আমরা সেম ভাবে আমরা সহগ সমীকৃত করব, লাইক কোসাইনের টার্ম গুলো এক সাইডে নিব এবং সাইনের টার্ম গুলো আর এক সাইডে নিব। নেওয়ার পরে আমরা ইকুয়েশন নাম্বার 2 এবং ইকুয়েশন নাম্বার 3 পাবো। এখান থেকে আমরা যদি সলভ করি, খুব ইজিলি আমরা এ আর বি এর ভ্যালু পেয়ে যাব, যেটার মাধ্যমে আমরা আমাদের যে ফাইনাল জেনারেল সলিউশন, সেটা আমরা বের করতে পারবো খুবই ইজিলি। তো আজকের জন্য এইটুকুই। তো পরবর্তীতে আমরা চেষ্টা করব যে পিডিই যেটা, বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা নিয়ে আলোচনা করার। আর আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কোনো যদি ফিডব্যাক থাকে ভিডিওর জন্য, অবশ্যই সেটা জানাবে, এটা মেনলি তোমাদের জন্যই করা। সো থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।